বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি বেসরকারি খাতের প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায় তার একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। যে ব্যাংকটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বড় ব্যাংক হিসেবে পরিচিত ছিল এবং বাংলাদেশের জন্য একটি গর্ব করার মতো একটা জায়গা ছিল যে এদেশে একটি সবচেয়ে বড় ব্যাংক গড়ে উঠেছে এবং যে ব্যাংকটা সম্পদের পরিমাণ এবং সম্পদের মান এত ভালো এবং ব্যাংকের সেবা এত ভালো যে বাংলাদেশের মানুষ একসময় গর্ব করত। ঠিক যেভাবে গ্রামীণ ব্যাংকের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের ইসলামী ব্যাংকেও অনুকরণ করে অনেক দেশে ব্যাংক গড়ে উঠেছে। তবে সেই ব্যাংকটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং একেবারে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটাই হয়েছে। 2017 সালে ব্যাংকটিকে জামাত মুক্ত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এটি মূলত অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। অনেক অর্থনীতিবিদরা বলেছিলেন যে এটিকে ধ্বংস করা ঠিক হবে না, কারণ এটি বাংলাদেশের একটি সিস্টেমেটিক রিস্ক তৈরি করে ফেলবে। যদি ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি একেবারেই খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে এবং বাংলাদেশের আমানতকারীদের মধ্যে অনাস্থা তৈরি হতে পারে যে ব্যাংকে টাকা রেখে সেই ব্যাংকটা যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে মানুষ ভয় পেয়ে যাবে ব্যাংকে টাকা রাখার জন্য। 2017 সালে শেষ পর্যন্ত তৎকালীন সরকার, আওয়ামী সরকার, ব্যাংকটিকে জামাত মুক্ত করার উদ্যোগ নেয় এবং গোয়েন্দা সংস্থার গুলির মুখে এই ব্যাংকটিকে এসআলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তাদেরকে রাতের আধারে তুলে নিয়ে আসা হয়, একটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আটকে রাখা হয়, সেখানে স্বাক্ষর করানো হয় পদত্যাগপত্রে এবং এসআলম গ্রুপের হাতে মালিকানা তুলে দেওয়া হয়। 2017 সালের 5 জানুয়ারি সে দিনটি ছিল। আজ 2024 সাল 15ই আগস্ট, এই 7.5 বছরেই এই ব্যাংকটি এখন প্রায় ধ্বংসের কাছাকাছি। এই ব্যাংকটি গ্রাহকদের টাকা ঠিকমতো ফেরত দিতে পারতেছে না। বাংলাদেশ ব্যাংক সীমা আরোপ করে রেখেছে 1 কোটি টাকার বেশি কেউ এই ব্যাংক থেকে তুলতে পারবে না, এই ব্যাংকের কোনো চেক ক্লিয়ার করতে পারবে না। কারো যদি এখানে 20 কোটি টাকা জমা থাকে, সে যদি কালকে 15 কোটি টাকা তুলতে চায়, সে তা চাইলে তুলতে পারবে না, কারণ এই ব্যাংকটি থেকে মালিক পক্ষ বিভিন্ন নামে টাকা পয়সা বের করে দিচ্ছে। এই কারণে বাংলাদেশ ব্যাংক একটি সীমা দিয়ে দিয়েছে। আবার একটি ব্যাংক যখন টাকা অন্য ব্যাংকের থেকে যদি ক্লিয়ার করতে চায়, বা তার বাংলাদেশ ব্যাংকে একটি হিসাব থাকে, সেটাকে চলতি হিসাব বলা হয়। যদি কেউ ইসলামী ব্যাংকের চেক প্রাইম ব্যাংকে জমা দেয়, প্রাইম ব্যাংক সেটা বাংলাদেশ ব্যাংকে জমা দেয় এবং সেই হিসাব থেকে টাকাটি কেটে দিয়ে সেই গ্রাহকের কাছে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটি, চলতি হিসাব, এই হিসাবটি গত 1.5 বছরের বেশি সময় ধরে ঘাটতিতে রয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর চেক নিষ্পত্তি হওয়ার কোনো সুযোগ থাকার কথা নয়। কিন্তু সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার তার নিজের ক্ষমতা ব্যবহার করে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই ব্যাংকগুলোর চেক ক্লিয়ারিং সুবিধা অব্যাহত রেখেছিল, ফলে বাংলাদেশ ব্যাংক এই ইসলামী ব্যাংকটিকে বড় অঙ্কের টাকা ধার দিয়ে দিয়েছে। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো সম্পদ জমা নেই, কোনো ট্রেজারি বিল নেই, বন্ড নেই, যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এভাবে কোনো ব্যাংক টিকিয়ে রাখা পৃথিবীতে হয় কিনা আমাদের জানা নেই, কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঠিক তেমনটি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের টাকাও লুটে নিয়েছে এই এসআলম গোষ্ঠী। এসআলম গ্রুপ নিজে তার ছেলের নামে কোম্পানি খুলেছে, তার কর্মচারীদের নামে প্রতিষ্ঠান খুলেছে, তার কিছু সহযোগী যারা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে, নাবিল গ্রুপ এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানের নামে কোম্পানি খুলেছে। সেই কোম্পানি খুলে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে, কিন্তু এই টাকাগুলো আর ব্যাংকে ফেরত দিচ্ছে না। ফলে ইসলামী ব্যাংকের 3 ভাগের 1 ভাগ টাকাই এসআলম গ্রুপের কাছে আটকে গেছে। সে টাকার পরিমাণটা হয়তো আরও বেশিও হতে পারে যদি কখনো নিরপেক্ষ অডিট হয়, বর্তমান সরকার যদি কোনো উদ্যোগ নেয়, নিশ্চয়ই এটা বের হবে যে কত টাকা। ঠিক ইসলামী ব্যাংকের মতোই সোশ্যাল ইসলামী ব্যাংকটিও দখল করে এসআলম গ্রুপ 2017 সালের অক্টোবর মাসে। এই ব্যাংকটি থেকেও এসআলম গ্রুপ বিভিন্নভাবে 15,000 কোটি টাকা বের করে নিয়েছে। এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের হিসাবে টাকা রাখতে পারছে না, এই ব্যাংকটি থেকেও মানুষজন টাকা তুলতে গিয়ে ব্যর্থ হচ্ছে। একই অবস্থা কিন্তু এসআলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকে, গ্রুপটির নিয়ন্ত্রণে এখনও প্রায় 6টি ব্যাংক রয়েছে। এছাড়া তাদের ভাই আছে একজন, ওনার নিয়ন্ত্রণে আল আরাফা ব্যাংক রয়েছে। সেই ব্যাংকটির অবস্থা কিন্তু এত খারাপ না। এসআলম গ্রুপের নিজের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো রয়েছে সবগুলো এখন খুব বিপর্যস্ত। সবাই বলছেন যে এই ব্যাংকগুলো বন্ধের উপক্রম হয়ে গেছে।
এই ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে এভাবে রাখা ঠিক হচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছে গত 2 বছর ধরে। 10 বছর আগেও বা 5 বছর আগেও ঢাকা শহরে এস আলম গ্রুপের সাইনবোর্ড খুব একটা আপনার চোখে পড়ার কথা নয়, কিন্তু এখন গুলশানের 1, গুলশান 2, ধানমন্ডির একাধিক জায়গা, মতিঝিলের বিভিন্ন স্থানে এস আলম গ্রুপের সাইনবোর্ড দেখা যায়। আবার চট্টগ্রামের পটিয়া ওই অঞ্চলটাতে, কক্সবাজারের ওইদিকে, এমনকি সারা দেশের বিভিন্ন জেলাতেও এস আলম গ্রুপের বিভিন্ন জমি দেখা যায়। ব্যাংকের টাকাগুলো বের করে এভাবেই বিভিন্ন সম্পদ গড়ে তোলা হয়েছে। কোনো শিল্প কারখানা কিন্তু সেভাবে গড়ে তোলা হয়নি। যদি শিল্প কারখানা গড়ে তোলা হতো, মানুষের কর্মসংস্থান হতো, সে টাকাটা আবার ব্যাংকে ফেরত আসতো। ঠিক একইভাবে এসব টাকা বাইরেও পাচার হয়ে গেছে বলে অর্থনীতিবিদরাই বলছেন। এই কারণে এস আলম গ্রুপের নামে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, দুবাইয়ে আমরা হোটেলের মালিকানার খোঁজখবর পাওয়া যাচ্ছে, এবং এই হোটেলগুলো থেকে আদৌ কতটা আয় হচ্ছে এবং এই অর্থটা দেশে আসতেছে কিনা, এগুলোর আসলে কোনো খতিয়ান নেই বা কোনো খবরও নেই। বাংলাদেশ সরকার কিন্তু কাউকে বিদেশে এইভাবে হোটেল কেনার অনুমোদন দেয় নাই, পুরোটাই হয়েছে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে কলুষিত করা হয়েছে, এমনভাবে ব্যবহার করা হয়েছে যে এই পুরা গ্রুপটিকে সুবিধা দেওয়া হয়েছে, এবং এই গ্রুপটির সুবিধা অনেক সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও পেয়েছেন বলে আমরা বিভিন্ন সময়ে গ্রুপটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের কাছে জানতে পেরেছি। ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। এখন সরকার কি সিদ্ধান্ত নেবে? নতুন সরকার গঠিত হয়েছে, নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে এসেছেন, নিশ্চয়ই তিনি এমন সিদ্ধান্ত নেবেন যা আমানতকারীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই যারা এসব অপরাধের সাথে যুক্ত, যারা বাংলাদেশ ব্যাংকের যারা এসব অপকর্ম করতে তাদেরকে সহায়তা করেছে, ব্যাংকগুলোর যেসব কর্মকর্তা কর্মচারীরা এর সঙ্গে জড়িয়ে পড়েছিল, যারা সুবিধা নিয়েছে, তাদের সবাই দোষী চিহ্নিত হবেন এবং তারা বিচারের আওতায় আসবেন, এটাই আশা করে সবাই।